গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কৃত্তিকা। আজকে 12ই ফেব্রুয়ারি, মাঘী পূর্ণিমা। আজকের এই শাহী স্নানের জন্যই এতটা দূর থেকে দুদিন ধরে জার্নি করে আমরা প্রয়াগরাজ পৌঁছেছি। ঘড়ির কাঁটা বলছে এখন সকাল 5:30। আমরা সকলেই প্রায় জোর করেই উঠেছি। রনকে একেবারে যাওয়ার একটু আগে ওঠাবো, কারণ আজকে চান খাওয়া কিছুই করার প্রয়োজন নেই। শুধু চা এবং অল্প একটু বিস্কুট বা শুকনো কিছু খেয়ে আমরা বেরিয়ে পড়ব। সকলের মধ্যে একটা দারুণ উদ্দীপনা কাজ করছে, কারণ 144 বছর পরের এই মহাযোগ এসেছে আমাদের জীবনে, যেটা এর পরের কয়েকটা জেনারেশনে আর কখনোই আসবে না। প্রতি 6 বছর অন্তর অর্ধকুম্ভ, 12 বছর অন্তর পূর্ণকুম্ভ, আর এই 144 বছর পর মহাকুম্ভ হয়। তো সেটা যে আমাদের জীবনকালীনে পড়েছে, এর থেকে বড় সৌভাগ্য বোধহয় আর কিছু হতে পারে না। রণকেও যে এই মহাযজ্ঞে সামিল করতে পেরেছি, মা বাবা হিসেবে এটা পরম পাওয়া। গুটি কয়েক মানুষ ছাড়া রণকে নিয়ে যাওয়ার জন্য সকলেই প্রায় নেগেটিভ কথা বলেছে আমাদের, এবং কেউ কেউ তো ভীষণ কঠোরভাবে বারণ করে দিয়েছিল যে রণকে কিন্তু না নিয়ে যাওয়াই ভালো। এবং আমিও এই সব কথা শুনে বা চারিদিকের ভিড়ের ভিডিও দেখে দীপকে বলেছিলাম যে আমি আর রণ থেকে যাই, তোমরা ঘুরে এসো। কিন্তু দীপ দিনের পর দিন আমার মনে সাহস জুগিয়েছে যে যেতেই হবে, আমাদের একসাথেই যেতে হবে। সেই দ্বীপের জোরেই ভর দিয়ে ব্যাগ বোঁচকা বেঁধে বেরিয়ে পড়েছিলাম। আমরা তিনজনেই ভেবেছিলাম চান করার সময় সাদা ড্রেস পরবো, কিন্তু আমার কোনো সাদা ড্রেস নেই। এই একটাই সাদা ওড়না আছে, তাও সেটা মায়ের। তাই ওদের সাথে একটু ম্যাচ করানোর জন্য আমি একটা ওড়না জড়িয়ে নিয়েছি। রণর জন্য যে ড্রেসটা এনেছিলাম চান করার জন্য, সেটা ওকে পরিয়েছিলাম ঠিকই, কিন্তু বাইরে এত ঠান্ডা তাই ওটা খুলিয়ে ওকে নর্মাল শার্ট প্যান্ট সোয়েটার টুপি পরিয়ে দিয়েছি। চান করার ঠিক আগে ওকে পরিয়ে দেবো। আমাদের যিনি হোমস্টের কেয়ারটেকার, তিনি এই টোটো দাদার নাম্বার দিয়েছিলেন। তাকে কন্ট্যাক্ট করে সকালবেলায় ডেকে নিলাম। উনি চলেও এলেন। আমাদের এখনও অবধি এক পাও হাঁটতে হয়নি। দেখি উনি কত দূর এগিয়ে দিতে পারেন, তারপরে শুরু করব আমাদের হাঁটা। দেখো, ভিড় আছে দূর থেকে দেখে মনে হচ্ছে, কিন্তু সবই ফাঁকা ফাঁকা, এবং এই সমান রাস্তায় স্ট্রলার বা হুইল চেয়ার চালিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। টোটো থেকে নেমে পড়েছি, যাচ্ছি হেঁটে হেঁটে। এরকম হাঁটা দেখলেই সেই মরুতীর্থ হিংলাজ সিনেমাটার কথা মনে পড়ে। সামনে পিছনে ডান দিকে বাঁ দিকে সব জায়গায় মানুষ শুধুই হাঁটছে, শুধুই হাঁটছে। এইবার আমরা সকলে কুম্ভের প্রাঙ্গণে পা রাখলাম। এতক্ষণ কিন্তু শহরের নর্মাল রাস্তা দিয়েই হেঁটে আসছিলাম। এবার এই এত মানুষের সমাগম দেখে একটু ভরকে গিয়েছিলাম যে ভেতরে কি তাহলে আরও ভিড়, একটু কি দাঁড়িয়ে যাব। কিন্তু ব্যাপারটা বুঝলাম যে ওই ভিড়টা দূর থেকেই দেখতে লাগছে, সামনে আশেপাশে সব ফাঁকা ফাঁকাই। এই তো তোমরা ভিডিওতেই দেখতে পাবে। এরপরে আমাদের বেশ কিছুটা হাঁটতে হয়েছিল সঙ্গমের ঘাট অবধি, কিন্তু বিশ্বাস করুন এক ফোঁটাও কষ্ট হয়নি, কারণ রণও তো রণর স্ট্রলারে শুয়ে আছে, আর কিছু ব্যাগও আমরা স্ট্রলারে বেঁধে দিয়েছিলাম। স্ট্রলারের নিচেও কিছু জিনিস রাখার জায়গা আছে, সেখানে জলের বোতল বা ভারী যা যা জিনিস সেগুলো সব রেখে দিয়েছিলাম। তো আমাদের হাত প্রায় ফাঁকা, আর রোদের তেজও সেইভাবে হয়নি, কারণ এখন একদম সকালবেলা। ভীষণ ভালো লাগছিল হাঁটতে। অনেকক্ষণ হাঁটার পর ঘাটের কাছাকাছি গিয়ে যখন একটু দাঁড়িয়েছি, তখনই সেই সাংঘাতিক মুহূর্তের সাক্ষী হলাম। এটা দেখে মনটা একদম আনন্দে ভরে উঠল। বারবারই মনে হচ্ছিল যে ভাগ্যিস আমি এসেছিলাম, ভাগ্যিস দীপ আমায় জোর করেছিল। যাই হোক, ঘাটের কাছাকাছি ভিড় এড়িয়ে একটা জায়গায় আমরা এগুলো পেতে বসলাম, রিক্সিনগুলো। আর একটা নতুন জিনিসের সাথে পরিচয় করাবো তোমাদের, কারণ এটা আমাদের কাছেও নতুন। এটা হলো একটা চেঞ্জিং টেন্ট। এটা আমরা অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম। লং ড্রাইভে এমার্জেন্সি ওয়াশরুম হিসেবে ব্যবহার করা যেতে পারে, এবং কোথাও জামা কাপড় চেঞ্জের জন্য ব্যবহার করা যেতে পারে। যেমন এটা আমরা আজকে ব্যবহার করব অমৃত স্নান করার পরে। এটা একটা পূর্ণবয়স্ক মানুষের জন্য এনাফ। এটার নিচেটা কিন্তু একেবারেই ফাঁকা। এটা নিয়ে আমি একটা শর্ট ভিডিও করেছি, আমার চ্যানেলে আছে, তোমরা গিয়ে অবশ্যই দেখে নিতে পারো। ওখানে এই টেন্টের ওপেন এবং ফোল্ড করার প্রসেসটা খুব সুন্দরভাবে দেখানো আছে। এখানে আসার আগে অনেকের ব্যক্তিগত অভিজ্ঞতা বা অনেক ভিডিও দেখে যা বুঝেছি, মেলা কর্তৃপক্ষ থেকে যে চেঞ্জিং রুমগুলোকে বানিয়ে দিয়েছে, সেখানে অসম্ভব অকল্পনীয় ভিড়, এবং অনেকে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে তাদের গায়েই জামাকাপড় শুকিয়ে যাচ্ছে। তখনই এটা নিয়ে আসার সিদ্ধান্ত নিলাম। ওজনও বেশ হালকা, বয়ে নিয়ে যেতেও খুব একটা অসুবিধা হয় না। আমাদের বসার জায়গাটাকে সেট করে আমরা ভাগ ভাগ করে স্নান সেরে নিলাম। প্রথমে 2 মা স্বপ্না পিসি এলো, এবং ওদের সাথে আমিও এলাম ওদের ছবি ভিডিও তুলবো বলে, এবং তারপরে আমি, বুকুন, দীপ আর রণ।
গুরুত্ব আছে। এখানে নামো, আস্তে আস্তে নামো। আমাদের সকলের স্নান সম্পূর্ণ হলো এবং ওই চেঞ্জিং টেন্টের ভেতরে সকলে একে একে আমরা জামাকাপড় ছেড়ে ফ্রেশ হয়ে শুকনো জামাকাপড় পরে নিলাম। এবার হচ্ছে খাওয়ার পালা। রনর জন্য তো আমি এই পিনাট বাটার ব্রেড সবসময় ক্যারি করি, তোমরা জানো, আগের ভ্লগেও দেখেছো। ওকে একটা ব্রেড বানিয়ে হাতে ধরিয়ে দিলাম, স্টলারে বসিয়ে দিলাম, আর আমাদের ঝোলা কাঁধে নিয়ে আবার আমরা হাঁটা শুরু করলাম। বলা ভুল যদিও কাঁধে নিয়ে, কারণ বেশিরভাগ ঝোলাটা এই স্টলারই বয়ে দিচ্ছিল আমাদের। মেলার ভেতরের রাস্তা সবই সমান বটে, কিন্তু কয়েকটা জায়গায় একটু বালি ছিল, যে জায়গায় স্টলার গুটিয়ে আমাদের একটু হাতে নিয়ে হেঁটে গিয়ে আবার স্টলারটা খুলে দিয়েছিলাম। তো সেটা খুব অল্প জায়গা, কিন্তু বেশিরভাগ জায়গায় সমান সুন্দর। এখন ঘড়িতে সময় প্রায় 10টা বা 10:30 হবে, কারণ 9টার মধ্যে আমাদের স্নান কমপ্লিট হয়ে গেছে। তারপরে অনেকটা হেঁটে এই দোকানটা খুঁজে পেলাম। সব দোকানেই অকল্পনীয় ভিড় এবং খাবার শেষ হয়ে যাচ্ছে। সবাই বলছে 1 ঘন্টা বসতে হবে তবেই খাবার পাবেন। একদম সকালে যে ভিড়টা ছিল, এখন আস্তে আস্তে ভিড় বাড়ছে। যত বেলা বাড়ছে রোদের জোরও বাড়ছে। ভীষণ ধুলো চারিদিকে। আপনারা যারা আসবেন অবশ্যই মুখের মাস্ক এবং মাথায় ঢাকা দেওয়ার একটা ওড়না আনবেন, না হলে এই রোদের তেজে কিন্তু অনেকেই অসুস্থ হয়ে যেতে পারেন। এই দোকানটায় আলাদা করে ব্রেকফাস্টের কোনো ব্যবস্থা নেই। কুপন কেটে তবেই খাবার নেওয়া যাবে এবং কুপনে পরপর নাম্বারিং অনুযায়ী ওরা খাবার দিচ্ছে। তো আমরা বললাম ভাতের বদলে শুধু পুরি আর তরকারি দিতে। ওরাও সেটাই করলো, আর আমরা নিশ্চিন্ত মনে বসে বসে খেলাম, কারণ রনও ওই ব্রেড বাটারটা খেয়ে ঘুমিয়ে গেছে। খেয়ে দিয়ে বেরিয়েই দেখি একটা গোটা পরিবার সকল তীর্থযাত্রীকে কলা বিতরণ করছে এবং যে যতবার চাইছে তাকে ততবারই দিচ্ছে। রনও ঘুমাচ্ছিল বলে ওর স্টলারের ভেতরে একটা রেখে দিল। সকালে হাঁটতে ঠিক যতটা আনন্দ হচ্ছিল, এখন হাঁটতে ঠিক ততটাই কষ্ট হচ্ছে। মেলা প্রাঙ্গণ থেকে বেরোনোর আগেই কিন্তু রনও ঘুমিয়ে গেছে। আসলে ও তো অনেক সকালে উঠেছে, গায়ে মাথায় জল পড়েছে, আর খাবারও খেয়ে নিয়েছে, পেট ভর্তি হয়ে গেছে, তাই ঘুমিয়ে পড়েছে। এই স্টলারটা ছিল বলে আমরা বুঝতেই পারলাম না যে কিভাবে আমরা রনকে নিয়ে এই অমৃত স্নান সেরে এলাম। ফেরার সময় টোটো পেতে আমাদের বেশ অসুবিধা হয়েছে। যে দাদার সাথে গিয়েছিলাম সেই দাদাকে ফোনে আর পাওয়া গেল না, তাই রাস্তা থেকে একটা র্যান্ডাম টোটো ধরতে হলো। এখানে টোটো কম আর মানুষ বেশি, তাই টোটো বুক করতে গিয়ে যে সমস্যাটায় আমরা সম্মুখীন হলাম, অনেকজন মিলেই একটা টোটো বুক করতে আসছে। তো টোটো দাদা দেখছে যেখানে গেলে আমার লাভ বেশি হবে সেখানেই যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের যদি 600 টাকা ভাড়া হয়ে থাকে, আমাদের বলতে হচ্ছে চলো তোমাকে আমি 800 টাকা দেবো। তখনই সে টোটো ঘুরিয়ে এনে আমাদেরকে তুলে হোমস্টে অবধি নামিয়ে দিল। না হলে আর আমরা আজকে টোটো পেতাম না। ঝাড়া 1 ঘন্টা বসেছিলাম, আর দীপ ঝাড়া 1 ঘন্টা রোদে রোদে টোটো খুঁজেছে। যাকে বাড়ি এসে সবাই ফ্রেশ হলাম। আমি আর মা মিলে রান্না শুরু করে দিলাম। ওই একই খাবার, ডাল, আলু ভাতে আর ভাত। গতকালই বাজার করতে গিয়ে একটু বেগুন এনেছিলাম, তো ওটা মেনলি আমার মায়ের জন্যই করলাম, কারণ মায়ের হাই সুগার। গতকালও মা আলু ভাতে খেয়েছে, আজকেও আলু ভাতে খাচ্ছে, তাই ভাবলাম একটু বেগুন ভাজা থাকলে আলু ভাতেটা কম খেতে হবে। আজকে হাফ বিছানায় হাফ টেবিলে বসে খাচ্ছি, কারণ যে রেকশিনগুলো নিয়ে এসেছিলাম সেগুলো তো আজকে ওই মাটিতে পেতেছিলাম, তো সেখানে বালি, মাটি, কাদায় খুবই নোংরা হয়ে গেছে, ওখানে বসে আর খাওয়া যাবে না, তাই এইভাবে খাচ্ছি। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করব।
কারণ আজকে আমরা আর কোথাও ঘুরতে যাইনি, শুধু রেস্ট নিয়েছি সারাদিন। আগামীকালের ভ্লগ আসছে খুব শিগগিরই, কারণ কুম্ভমেলার ঘোরা কিন্তু আমাদের এখনও শেষ হয়নি। আমাদের হাতে আরও এখনও একটা দিন রয়েছে। তোমরা যারা আমার ভিডিও প্রথম দেখছো, যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভ্লগটা কিন্তু টেকনিক্যালি এখানেই শেষ করে দেওয়ার কথা ছিল, কিন্তু সন্ধেবেলা হঠাৎ দেখি একটা বরযাত্রী যাচ্ছে, মানে যেটাকে হিন্দিতে বারাত বলে। আমাদের বাড়ি পরে, কয়েকটা বাড়ি পরেই একটা বিয়ে বাড়ি ছিল, তো সেখানে এত সুন্দর বারাত যাওয়া দেখে দীপ আমাকে বললো, তাড়াতাড়ি এসো, ক্যামেরাটা নিয়ে এসো, একটু ভিডিও করো। আসলে আমরা সাধারণত আমাদের বাঙালি বিয়ে দেখতেই অভ্যস্ত, তো সেখানকার নিয়মকানুন বা বরযাত্রী যাওয়ার ব্যাপারটা পুরোই আলাদা। আর এখানে এই নন বেঙ্গলি বারাত দেখে বেশ মজা লাগলো, কিন্তু দারুণ সুন্দর সাজিয়েছে। আর পিছনে বর আসছে ঘোড়ার গাড়িতে করে। তোমাদের একটা কথা জানিয়ে রাখি, এই সময় মানে সন্ধেবেলা কিন্তু ভীষণ ঠান্ডা বাইরে, আর দিনের বেলা ঠান্ডাও না গরমও না, বেশ একটা সুন্দর ওয়েদার থাকে, কারণ গঙ্গার হাওয়াটা সবসময় বইছে আর মাথার ওপর রোদও আছে, তাই খুব ঠান্ডাও লাগবে না আবার খুব গরমও লাগবে না, কিন্তু সন্ধ্যের পর থেকে বেশ ঠান্ডা। চলো এবার ফাইনালি তোমাদের গুড নাইট বলি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আমার পরের ব্লগে।